কি ব্যাপার? নির্লজ্জের মতো এইখানেই মেয়েটাকে কোলে শুয়ে মাথায় হাত বোলাচ্ছ যে? হয়তো চলে এসেছে পুলিশ আনি কটকটি আর খালি লাতি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে। তুমি সারাক্ষণ নাতি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো কেন গো? পুতুল, এরকম বলতে নেই। শোনো তীর্থ, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি কিন্তু তোমার বউকে একটু সামলে রেখো। বৌদি, বৌদি তুমি ওর কথা কেন ধরো? তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা তুমি তো যথেষ্ট বুঝদার, তুমি তো সবটা বোঝো। এই ধরনের সমস্যা যাদের আছে তাদের সব কথা ধরতে নেই। বৌদি, তুমি যদি ওর ভালোবাসা একবার অর্জন করতে পারতে না তাহলে বুঝতে পারতে ও তোমার কেনা হয়ে থাকতো। এখন তো আবার সেটাই বাকি আছে, ওর ভালোবাসা অর্জন করে আমার জীবনটাকে ধন্য করতে হবে, তাই না? এই তুমি মাঝরাতে এমন মুখ করছো কেন গো? হ্যাঁ, তুমি বাবাই যাবে না? সবাই চলে গেছে তো। তাতে তোমার কি? আমি বাড়িতে যাব কি না যাব সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। জিতে গেছে বাবু, আমি মাথা কামাচ্ছি না। আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুম ঘুমাতে দাও। ছি 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 ছি। আচ্ছা তীর্থ, তোমার কি একটু চক্ষু লজ্জা বলে কিচ্ছু নেই? সবে তোমার বিয়ে হয়েছে, এরপর তোমার বাসর জাগার কথা, কিন্তু তোমার শ্বশুর বাড়িতে তো নানান ঘটনা। তোমার শালা অসুস্থ বলে বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই, আর সেই জন্য তোমার বাসর জাগা হলো না। বাসর জাগতে পারোনি বলে তুমি এখানে এভাবে বউকে নিয়ে। বৌদি, তুমি যদি আর 5টা মেয়ের মতো ওকে কনসিডার করো তাহলে কিন্তু তুমি ভুল করবে। ও একদম ওই রকম নয়, ওর মনটা অনেকটা বাচ্চাদের মতো, ও সব কথা বুঝে বলে না। আর ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমার দিক থেকে শুধুই স্নেহ, আর কিছু নেই। তুমি কেন বুঝতে পারছো না? আমি থাকো তো, এসব স্নেহ টেহ না তুমি আমায় শেখাতে এসো না তীর্থ। তুমি কি বলতে চাইছো বলো তো? তোমার সমস্যাটা কি? অনেক সমস্যা, আমাকে দু চোখে দেখতে পাওয়া পারেনি কো। শোনো, আমি তোমাকে কেন কথা বলে দিচ্ছি, আমি সঙ্গে যদি তুমি বাজে ব্যবহার করো না, আমি কিন্তু তোমাদের বাড়িতে থাকবো না, এ বাড়িতে চলে আসবো। আমি বলে দিচ্ছি, আমি যাতে একদম বাজে ব্যবহার করবে না, তাহলে কিন্তু আমাকে কেউ ওখানে আটকে রাখতে পারবেন না, বলে দিলাম। চলে আসো আমি বাড়িতে। এখন থেকেই চলে আসার প্ল্যান? তুমি না বলছিলে যে ও কিছু বোঝে না, অথচ দেখো চলে আসার প্ল্যান কিন্তু অলরেডি করে ফেলেছে। শুধু এটুকু বলেনি যে বরকে নিয়ে চলে আসবে। সে আলাদা থাকা। এই কেবল তুই বলো তোমাকে আমি বকে নিয়ে আসবো না? হ্যাঁ, আমার ঘুম বের হয়ে গেছে, আমি যেখানে যাবো আমার বকে নিয়েই যাবো, যেখানে থাকবো আমার বয়স সাথেই থাকবো। আমি তো সবাই থেকে যে বাড়িতে চলে আসি না, তাহলে আমি আমার বকে নিয়ে চলে আসবো, বলে দিলাম। বেশি কটকট করে পরাগ, কেমন আছো? পরাগ, আমার হয়তো এখানে দাঁড়িয়ে কথাগুলো বলাটা ঠিক না, কিন্তু আজকে যে জীবনটা ফিরে পেলে পরাগ, সেটা কিন্তু শুধুমাত্র শিমুলের জন্য। তোমার ভীষণ ক্রিটিক্যাল অপারেশন ছিল, এই অপারেশনের জন্য একটা বন্ডের সইয়ের দরকার ছিল। খুঁজে খুঁজেও তোমার বাড়ির কাউকে কিন্তু পাওয়া যায়নি। শিমুল নিজে জীবন বাজি রেখে বন্ডের সইটা দিয়েছে। তোমার দিদি পুতুলের তো আজকে বিয়ে, সেই বিয়েতে পলাশের অমত, তাই তোমার ভাই বোধহয় বাড়ি থেকে পালিয়েই গেছিল। সারাদিন ফোনে অনেকবার চেষ্টা করেছি, পাইনি। তারপর অনেক কষ্টে বিকেলবেলা যখন ফোন করে পেলাম, তখন দেখো এখানে এসে কিরকম হম্বিতম্বি করছে। শিমুল যে বন্ডটা দিয়েছে তাই জন্য। শিমুল তো তোমার এখন আর কেউ হয় না, শিমুলের তাই বন্ডে সাইন করার কোনো অধিকারই নেই। এই সমস্ত আজে বাজে হরেক রকমের কথা বলে তোমার অপারেশনটা ডিলে করার চেষ্টা করেছে পলাশ। আর সত্যি শিমুলের মতো মেয়ে বলে তাই
ও নিজের জীবনটা পর্যন্ত রিস্ক নিয়ে সমস্ত কিছু দিয়ে বন্ডে সাইন করেছে যাতে তোমার অপারেশনটা ঠিকমতো হয়ে যায়। আর তারপরে এখন ও বলছে থানা পুলিশ করবে। বিপাশাদি, সবে জ্ঞান ফিরেছে, এখন ওর সামনে এসব কথা বলো না। কেন বলছো? সরি। দেখো পরাগ, আমরা জানি যে এই অবস্থায় এত কথা বলা উচিত নয়, তবুও না বলে পারছি না। শিমুল কিন্তু না আবার বিপদে পড়তে পারে। অন্তত তোমার ভাই তো সেই চেষ্টাই করছে। ওই যে ও সইটা করেছে না, সেই জন্য থানা পুলিশ করতে চাইছে। কিন্তু আজকে তুমি যে এই বেঁচে ফিরেছো, এই মেয়েটার জন্য, এই মেয়েটার একটা সইয়ের জন্য। এই একটা জীবনে তুমি শিমুলের ওপর ঋণী রইলে কিন্তু। हाँ पराग, जब तुम ठीक हो जाबे ना तब डॉक्टर से पूछ के देखना कि शिमूल जा करेছে वो गलत আছে कि ना। हाँ, अब शायद कानून के हिसाब से वो गलत আছে, पर हर कुछ तो कानून के हिसाब से হয় না না पराग। इंसानियत तो একটা জীবন বলেও কিছু থাকে, और শিমুল और इंसानियत দিয়ে ও सब कुछ করেছে। हाँ, वो चेचे कि जितनी जल्दी हो सके तुम्हार ऑपरेशन हो, तुम्हें ठीक हो जाओ, इसलिए वो साइन করেছে। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে না सबसे पहले শিমুল এসেছে। हाँ, আমরা भी এসেছি, पर আমরা শিমুলকে প্রমিস করেছি কি আমরা ওর সাথ দেব, इसलिए वरना शायद তোমার অ্যাক্সিডেন্টের জন্য আমরা ऐसे আসতাম না পরাগ। ये सच्चाई আছে পরাগ। দেখো এটা তো ঠিকই পরাগ, আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক আর কেমনই বা। আমরা যা করেছি, যতটুকু করেছি, সবটাই তো শিমুলের দিকে তাকিয়ে। শিমুলের জন্যই আমরা এত দূর পর্যন্ত এসেছি। শিমুল কিন্তু নিজের হাতে সবটা করেছে, জোগাড় যন্ত্র সব কিছু একা করেছে। তারপর বিকেলবেলা এসে উনি হম্বিতম্বি দেখাচ্ছেন। শোনো, ওসব কথা বলে তো কোনো লাভ হবে না। যেটা অন্যায় সেটা অন্যায়। আমি এই হসপিটাল ম্যানেজমেন্টকে ছাড়বো, এবং এই বন্ডে যে সাইন করেছে আমি তাকেও ছাড়বো না। এই পুরো ব্যাপারটা তো প্ল্যান করে করা। আমি যে এটা বুঝি না তা তো আর নয়। এই শোনো, একটু চুপ করবে তুমি? যা বলার তুমি বলতেই পারো, এখন পেশেন্টের সামনে এই কথাগুলো বলাটা খুব দরকার। তোমরা বলছো না? তোমরাও তো সবাই মিলে এখানে এসছো, এসে গান গাইছো, যাতে ওকে নির্দোষ প্রমাণ করতে পারো। আর শোনো, আফটার অল আমার দাদা তো, আমি যেটা বলবো সেটাও শুনবে। বিপাশাদি, ওকে না বলে দাও, আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। ও যা পারে করুক। আমি জানি আমি কি জন্য কি করেছি, আর এই ব্যাপারে আমার কোনো রিগ্রেটও নেই। সিস্টার, দেখুন এখানে পেশেন্টের সামনে তো এত কথা বলা ঠিক না। আপনারা আমাদের 2 মিনিটের জন্য অ্যালাউ করেছেন, আর এখানে অনেকেই আছে যারা পেশেন্টকে উত্তেজিত করছে। পেশেন্টের সবে জ্ঞান ফিরেছে, এমন নয় যে এখনো সব ঝুঁকি চলে যায়নি। এরপরে যদি পেশেন্টের উত্তেজিত হয়ে কিছু হয়ে যায়, তার দায় কিন্তু আপনাদের পড়বে। আর পেশেন্টকে উত্তেজিত করছে পেশেন্টের ভাই। প্লিজ একটু দেখে নেবেন ব্যাপারটা। বর্দা ভাই, যাওয়ার আগে আমি তোকে কয়েকটা কথা বলে যাই। পুতুলদির বিয়েটা যাতে না ভাঙে, সেই জন্য বৌদি ভাই জেঠিমণিকে কিচ্ছু বলেনি। হ্যাঁ, ছোটদা ভাই সবটা বলে দিয়েছে, কিন্তু ততক্ষণে পুতুলদির বিয়ে হয়ে গেছে রে। বৌদি ভাই সবটা নিজে হাতে যেভাবে সামলেছে না, সেটা আমরা সবাই দেখেছি। তোকে যেভাবে বাঁচিয়েছে, তুই এই অবস্থায় আছিস তো, তুই হয়তো কোনোদিনও বুঝতে পারবি না, কিন্তু আমরা সবাই দেখেছি রে। বৌদি ভাই যদি বন্ডে সই না করতো, তাহলে বোধহয় তোকে আমরা জীবন্ত দেখতে পেতাম না রে বর্দা ভাই। এত কিছুর পরেও হয়তো ছোটদা ভাই তোকে অনেক কিছু শোনাবে, অনেক কিছু বোঝাবে, কিন্তু তুই কতটা বুঝবি, তুই কতটা শুনবি, সেটা তুই প্লিজ বুঝে নিস। এখন ওনার যে অবস্থা, এসব কথা ওনার সামনে বলা একদম উচিত নয়। আপনি দেখুন সিস্টার, আপনি নিজেই দেখুন কারা ওকে উত্তেজিত করছে। এক গ্যাং লোক এসছে এখানে, ওর সঙ্গে কথা বলবে, ওর সঙ্গে কথা বলে ওকে উত্তেজিত করতে চাইছে। এর বেলা ওর কোনো ক্ষতি হচ্ছে না। সিস্টার, আমরা এখানে থাকবো না, আমরা চলেই যাব। শুধু আপনাকে একটা কথা বলে যাচ্ছি, পেশেন্টের যদি কোনো প্রয়োজন হয় আমাদের জানাবেন, আমাদেরই জানাবেন। এতক্ষণে তো বুঝে গেছেন, ওর ভাইকে তো দেখলেন,
কোনো রেসপন্সিবিলিটি নেয় না। সেই জায়গা থেকেই বলছি, আমার নম্বর তো দেওয়া আছে, আমাকে ফোন করবেন। আর আমাকে যদি বাই চান্স ফোনে না পান, আপনাকে একটা অল্টারনেটিভ নাম্বার দিয়ে যাচ্ছি। বলছি তোমাদের কারণ নাম্বারটা আমার নাম্বার দিন। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় নাম্বারটা দিয়ে যাব। ওকে ম্যাম, আপনি চিন্তা করবেন না, পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। কালকের মধ্যেই উনি অনেকটা সুস্থ হয়ে যাবেন। তারপর ডক্টররা তো আপনাদেরকে ডেকেছেন, একটু কথা বলে যাবেন। হ্যাঁ, আমি যাব, আমি ওর ভাই, আমি গিয়ে কথা বলবো ওনার সাথে। এটা নিয়ে কোনো লড়াই নেই। তোমার যদি ডক্টরের সাথে কথা বলার থাকে তুমি কথা বলতেই পারো, কথাই বলবে, কাজে তো কিছু করবে না। তাই ডক্টর যা যা সাজেশন দেবে, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, সেগুলো তোমার মাকে জানিয়ে দিও কিংবা বাড়ির লোকদের বলে দিও। দাদা, তোকে কিন্তু ওরা ভুল বোঝাচ্ছে, তুই ওদের কথায় কান দিস না প্লিজ। আমরা আসছি, চলো। শিমুল, আর আমাকে স্যার বলেছে বাজে কথা না বলতে, তাই তোমাকে ভালো করেই বলছি। তুমি আমার সঙ্গে এমন করে কথা বলো না। আমার কিন্তু খুব কষ্ট হয়। হ্যাঁ, তুমি এমন বাজে ব্যবহার কেন করো আমার সাথে? আমার বুঝি কষ্ট হয় নে? আমার বুঝি রাগ হয় নে? পুতুল, আমি চুপ করতে বলেছি। বড়দের মুখে মুখে এইভাবে কথা বলে না। কথা শুনলে কিন্তু কেউ বলবে না যে ওর বোধ বুদ্ধি কম। উল্টে আমার তো মনে হচ্ছে ওর যথেষ্ট বোধ বুদ্ধি আছে। শুধু এসব ছেলে মানুষের নাটক করে সেটাকে আড়াল করে রেখেছে, আর সুযোগ পেলে টটটর করে কথা বলছে। এই সমস্ত মেয়েরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। তুমি সারা পৃথিবীতে আর মেয়ে খুঁজে পেলে না তীর্থ? বৌদি, অনেকক্ষণ থেকে অনেক কিছু হয়েছে, কিন্তু তুমি একবার রাগ করে এখান থেকে চলে গেছিলে, আবার ফিরে এসেছো কেন? আমাকে চোখে চোখে রাখবে বলে, তাই তো? আমি এখানে কি করছি, কি কথা বলছি, সেটা তুমি দেখছো এবং রিয়াক্ট করছো। আচ্ছা, তুমি কেন করছো বলো তো এরকম? কিসের শত্রুতা ওর সঙ্গে তোমার? আচ্ছা, আমি বিয়েটা করেছি ছেলে খেলা করার জন্য তো নয়। আমি আমার বউকে সম্মান করব, সেটাই স্বাভাবিক। আমি আমার বউকে ভালোবাসবো, ভালোবাসছিও, সেটাই তো স্বাভাবিক। তুমি অন্যরকম কিছু ভাবলে তো হবে না। তুমি আমার দাদার সঙ্গে খুব ভালোভাবে সংসার করছো, তাতে আমারও ভালো লাগে, কিন্তু তাহলে আমার সংসারটা তুমি সহ্য করতে পারছো না কেন বলো তো? কেন? তীর্থ, প্লিজ বৌদি, চিৎকার করো না। এটা আমার শ্বশুর বাড়ি। এমন তো নয় যে এই বাড়িতে লোকজন নেই, সবাই আশেপাশে আছে। এমনিতে এই বাড়ির লোকজনের মন ভালো নেই পরাগের ব্যাপারটার জন্য। দেখো বৌদি, তুমি যদি পুতুলের উপর এইভাবে চমকাও ধমকাও, তাহলে কিন্তু ওর নার্ভাস ট্রেন ডাউন হবে। তুমি কেন বুঝতে পারছো না? ওর ভালো চাই আমি, ও যাতে ভালো থাকে, সেই জন্যই আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। কিন্তু তুমি যদি সেটা না বুঝে তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করো, উল্টোটা করো, তাহলে তো... তুমিও একই কথা বলবে তো, যে তোমার ওখানে থাকতে ইচ্ছে করছে না, তোমার ওখানে থাকা সম্ভব হচ্ছে না। তুমি একটা অকৃতজ্ঞ, একটা বেঈমান তুমি। না বৌদি, আমি অকৃতজ্ঞ নই, আমি বেঈমানও নই। আমি যদি অকৃতজ্ঞ হতাম তাহলে ওই বাড়িতে আমি থাকতাম না। আর আমি যদি বেঈমান হতাম তাহলে আমার বিয়ের ব্যাপারে তোমাকে জড়াতাম না। দেখো বৌদি, সময় কিন্তু থেমে থাকে না। একদিন কি ঘটেছিল তার জের নিয়ে সারা জীবন চলতে পারে না। সময়ের নিয়মে একদিন সেটা শেষ হয়ে গেছে। দেখো, তুমি কিন্তু এখন সংসারী, অনেক দিন থেকেই তুমি সংসারী, আর আমি সংসার করতে চলেছি। যে তুমি কেন বুঝতে পারছো না? আমরা তো একদিন ঠিক করেছিলাম না, আমরা বন্ধু থাকবো সারা জীবন। আমি কিন্তু সেই জায়গা থেকে সরিনি, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি সরছো। কেন এরকম করছো বলো তো? আজ আমরা যে সম্পর্কে আছি সেই সম্পর্কটাকে সম্মান করো। দেখো, বন্ধুত্বের থেকে বড় সম্পর্ক আর পৃথিবীতে কিচ্ছু হয় না। আর তুমি পুতুলের উপর রাগ করছো। বৌদি, পুতুলকে কি করে ভালো রাখবো সেটার দায়িত্ব আমার। ও যদি খারাপ থাকে, ওকে যদি তুমি এইভাবে মানসিক যন্ত্রণা দাও, তাহলে আমি কি করে ভালো থাকি বলো তো? আমি কি ভালো থাকতে পারবো তাহলে? হ্যাঁ, এখন তো শুধু এই মেয়েটাই তোমার জীবনে সত্যি, আর সবকিছু মিথ্যে। সারাক্ষণ তোমার মাথায় একটাই চিন্তা যে এই মেয়েটাকে কি করে ভালো রাখা যায়। আমার মাথাটাকে তুমি খারাপ করে দেবে, অসহ্য লাগছে আমার।
তুমি জানতে চাইছিলে না যে আমি কার জন্য অপেক্ষা করছিলাম? এই বাড়িতে না একটা বিপদ ঘটে গেছে। তোমার শালা এতটাই অসুস্থ যে জীবন মরণ লড়াই করছে, আর আমার বিবেক বোধগুলো তো এখনো মরে যায়নি। তাই আমি তোমার শাশুড়ির কাছে ছিলাম। কিন্তু তুমি কি করে জানবে? তুমি তো এখানে তোমার বউকে সোহাগ করতে ব্যস্ত ছিলে। দেখো, আমি কি করেছি আর আমি কি করছি সেটা আমি খুব ভালো করেই জানি। আর তুমি যেটা করছো সেটা তুমি বিবেক থেকে করছো। যাই হোক, আচ্ছা তুমি এখন বাড়িতে যাবে তো? আমাকে তাড়াতে চাইছো? আমাকে তাড়াতে না পারলে তুমি তোমার বউয়ের সঙ্গে শান্তিতে থাকতে পারছো না, তাই না? বৌদি, আমি তো কালকে আমার বউকে নিয়ে ও বাড়িতে যাব, তোমার কাছেই যাব। এবার সবকিছু তোমার উপরেই নির্ভর করছে। তুমি যদি আমাদেরকে মেনে নাও, তুমি যদি পুতুলকে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমরা ও বাড়িতে থাকবো, না হলে এবার সবকিছু তোমার উপরেই নির্ভর করছে। তোমার লজ্জা করছে না? আর কত নিচে নামবে তুমি? তুমি তোমার বিয়ের রাতে আমাকে ভয় দেখাচ্ছ যে তুমি ওই বাড়ি ছেড়ে চলে আসবে। এতগুলো বছর আমি হাত পুড়িয়ে রান্না করে তোমাকে খাইয়েছি, তোমার সেবা করেছি, তার প্রতিদিন তুমি কি দিলে? কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গে? তোমাকে অকৃতজ্ঞ বলবো না তো কাকে অকৃতজ্ঞ বলবো? এই, তখন থেকে অনেক কত কত করে কথা বলছিস কিন্তু, হ্যাঁ? আমার বড় হলো, আমি ওর বউ হই, এমন ধরো কথা তুমি বলতে পারো না ওর সাথে। বলে দিলাম আমি। কখন থেকে খালি বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে। কি হয়েছে? ও আমার সাথে একটু গল্প করছিল তো, হ্যাঁ? কি হয়েছে? ও আমাকে একটু ঘুম পাইয়ে দিয়েছিল, তাতে কি হয়েছে? তুমি তোমার বউয়ের কাছে যাও, গিয়ে বলো ওকে ঘুম পাইয়ে দিতে, তোমাকে ঘুম পাইয়ে দেবে। আর এখানে দাঁড়িয়ে খালি ঝগড়া করে যাচ্ছে, খালি ঝগড়াই করে যাচ্ছে আমাদের বাড়িতে দাঁড়িয়ে। এটা বিয়ে বাড়ি না ঝগড়ার বাড়ি, বুঝতে পারছি না আমি। যাও না, যাও, নিজের বাড়িতে যাও। কথা বল। দেখো, তোমার বউ এখন আমাকে তাড়িয়ে দিচ্ছে। বৌদি, তুমি খুব ভালো করেই জানো ওর কোন কথাটা ধরবে আর কোন কথাটা ধরবে না। তবুও তুমি যদি মনে করো যে ও তোমাকে তাড়িয়ে দিচ্ছে, তাহলে আমার কিছু বলার নেই। হ্যাঁ, ও আনকমফোর্টেবল ফিল করতেই পারে, কারণ এটা ওর বাড়ি। আমি তোমাকে বলি, তুমি এখন বাড়িতে যাও, তাহলে নিশ্চয়ই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। যাও। তোমার নিজের সম্মান কিন্তু তোমার নিজের কাছে। বুঝেছি। আমার ছায়াও সহ্য হচ্ছে না এখন তোমার? কাল তো বাড়ি ফিরবো, আমিও দেখব আমার ছায়া সহ্য না করে তুমি কিভাবে থাকো। আমিও দেখব যে আমার ছায়া সহ্য না করে তোমাদের কোথায় জায়গা হয়। আর তোমার বউ তোমাকে কি করে রাখে সেটাও কিন্তু দেখব। কাজ করবে না সারাক্ষণ ওর পেছনে খিদমতগিরি করবে। এমন মেয়েকে বিয়ে করেছো যে এক গ্লাস জল গড়িয়েও তোমাকে দিতে পারবে না, উল্টে তাকেই তোমাকে জল খাওয়াতে হবে। এতে তো আমার কোনো আপত্তি নেই, তোমার আপত্তি হচ্ছে কেন? কি বললে? শিমুল রে, ডাকছে পরাগ, একটু শুনে নে কি বলছে। এখন কি কথা বলবো বলো তো? ওর সাথে কথা বলে উত্তেজিত হয়ে পড়বে, আর সেটা ওর জন্য ভালো না। ওরে বাবা, তুই না কথাটা শুনলেও তো উত্তেজিত হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছে। জানা বাবা কি বলছে, একটু শোন। কি শুনবো বলো তো? কি বলবে? আমি কি বলবো গিয়ে? शायद कुछ बोलते चाहे शिमूल, एक बार सुन लो ना। কি আর বলবে বুঝতে পারছি ভালো করে। ওই পলাশ আমার নামে নালিশ করেছে, সেই বিষয়ে কথা বলবে। এটা শোনার কি আছে বলো তো? আমার একটা কথা মাথায় ঢোকে না, একটা অসুস্থ ছেলে তোকে ডাকছে একবার, তুই তো এত কষ্ট করে মরি বাঁচি করে ওকে বাঁচিয়ে তুললি, তোর এইটুকু শুনতে কি আছে? তুই যা না। বিপাশাদি, আমার জন্য কিছু নাই, কথা বলো না। ঈশ্বর চেয়েছেন তাইও বেঁচেছে। আবার প্রমাণ হয়ে গেল
আমরা যতই আলাদা হই কাগজ কলমে, বিয়েটা আসলে জন্ম জন্মান্তরে একটা বন্ধন। দেখো, আমি যতই খারাপ স্বামী হই, তুমি তো কখনো খারাপ স্ত্রী হতে পারোনি। আমার এরকম দুর্যোগে তুমি তো আমার পাশে এসে দাঁড়িয়েছ শিমু। আমার খুব ইচ্ছে করছে তোমাকে মাথায় করে রাখতে, কিন্তু আমার তো সেই সুযোগ নেই। শিমুল, পলাশের কথা তুমি কিছু গুরুত্ব দিও না। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর ও কোনো কথা কোনো গুরুত্ব আমার কাছে নেই। আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু আমার ইচ্ছে করছে তোমাকে কিছু কথা বলতে। আমি জানি না শিমু, আমি বেঁচে থাকবো কিনা, আমি জানি না, কিন্তু আমার বাঁচতে খুব ইচ্ছে করছে শিমু, বাঁচতে ইচ্ছে করছে। এখন আমার মনে হচ্ছে পৃথিবীতে সবটা অন্ধকার নয়, কিছু আলো আছে।